নিয়ে নিই, যেহেতু ক্লাস শুরু করব। তার আগে তোমরা একটু বলো যে তোমরা আমার ক্লাসের আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকমতো, এবং আমি এবং আমার ডিসপ্লেতে যা আছে এই যে এডু পরিবার তোমরা দেখতে পারতেছো কিনা ঠিকমতো। একটু তোমরা কমেন্টসে জানাও, হ্যাঁ, যে ডিসপ্লে এবং আমার সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার কিনা, যে স্যার ঠিক আছে জোরে বলেন বা একটু আস্তে বলেন বা ঝাপসা। একটু কমেন্টস করো সবাই যে কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। তাহলে আমি একটু আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম অন্তর হাসান, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে ভার্সিটির। আর আপাতত 45 BCS রিটেন দিয়েছি, ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় ফলাফল, তোমরা দোয়া করো। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা আজকে পড়ব পদার্থের গতি নামক চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে গতি বিষয়টা কি, চলো দেখি। ধরো যদি আমি চিন্তা করি যে আমরা এখন ঢাকাতে আছি, ঠিক আছে, ওকে, সাপোজ আমি আছি এখানে ঢাকাতে। এখন একজন আমাকে বলল যে স্যার আমার বাসা হচ্ছে চিটাগং, তাহলে ধরো চিটাগং এইখানে। আচ্ছা, এই যে ঢাকা এবং চিটাগং, ঢাকা থেকে চিটাগং যদি আমি যাইতে চাই তাহলে আমি সরাসরিও যাইতে পারি। ধরো আমি চিন্তা করলাম যে না, আমি এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে খুলনা সাতক্ষীরা হয়ে এই দিক দিয়ে আমি চিটাগং পৌঁছাবো। ওকে, ফাইন। কিন্তু তোমরা তো আমার চাইতে একটু বেশি বুদ্ধি, ঠিক না? ইনশাআল্লাহ আমাদের চাইতেও তোমরা আরও অনেক ভালো করো, এটাই আমাদের চাওয়া। তো তোমরা কি করলা যে না আমি এত দূর ঘুরবো কেন, আমি সোজাসুজি ঢাকা থেকে চিটাগং যাব। তাইলে রোড কয়টা পাইলাম? এই একটা রোড ধরো এ, এই একটা রোড ধরো বি। আমি এই যে ঢাকা থেকে চিটাগং এই দিক থেকে ঘুরে গেলাম, এই যে দূরত্ব তো কিন্তু আমি ঠিকই অতিক্রম করলাম, অর্থাৎ ঢাকা থেকে আমার চিটাগং যে যাওয়ার দরকার ছিল সেইটা আমি ঠিকই গেলাম, কিন্তু গেলাম কিভাবে? ঘুরে এদিক থেকে এইদিকে। আর তোমরা কি করলা? ঢাকা থেকে চিটাগং সোজাসুজি রওনা দিলা। তাহলে নিশ্চয়ই তোমরা আমার চাইতে কম দূরত্ব অতিক্রম করছো এবং আমি তোমাদের চাইতে বেশি দূরত্ব অতিক্রম করছি। এবং দ্বিতীয় আর একটা ফ্যাক্টর আছে। তাহলে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে কি, কম বা বেশি কিসের? দূরত্বের, ঠিক আছে। আর দ্বিতীয় ফ্যাক্টরটা কি? দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে দিক। আমার দিক ছিল এই দিক থেকে একবার এদিকে আসছি, আবার ঘুরে এই দিকে গেছি, আবার ঘুরে ওই দিকে গেছি। আর তোমরা কি করছো? একদম সোজা স্ট্রেট লাইন গেছো। তাইলে হয় এটা দূরত্ব কম বেশি হবে একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে দিক থাকা অথবা না থাকা, নির্দিষ্ট দিক অথবা নির্দিষ্ট দিকের বিপরীত দিক বা অন্য দিকে। এখন আমি যে ঢাকা থেকে চিটাগং এত দূর ঘুরে গেলাম, এইটাকে বলা হচ্ছে আমার দূরত্ব। কি বলা হচ্ছে? দূরত্ব। তাইলে এই যে যখন দূরত্বের কথা বললাম তখন কি তার নির্দিষ্ট দিক ছিল? ছিল না। তোমরা যখন আমার ক্লাসটা করবা আমি হয়তো এরকম করে কোশ্চেন করবো ছিল কিনা, বুঝছো কিনা, বা এটার অ্যান্সার কী হবে, তখন চেষ্টা করবা নিজে নিজে ওইটার অ্যান্সার দেওয়ার। সাপোজ আমি জিজ্ঞাসি যে এইখানে দূরত্বের কি দিক ছিল, তুমি তখন বলবা নিজে নিজেই যে না ছিল না। দেন আমারটার সাথে তুমি আইডেন্টিফাই করবা যে ঠিক আছে আমার কথাটা মানে তোমার সাথে আমার অ্যান্সার মিলছে কিনা বা আমার সাথে তোমার অ্যান্সার মিলছে কিনা। তাইলে ঢাকা থেকে আমি যখন চিটাগং গেলাম তখন এটার দূরত্ব, এটাকে বলা হয় দূরত্ব, যার কি নাই কোনো নির্দিষ্ট দিক নেই। আচ্ছা, আর তোমরা যখন ঢাকা থেকে চিটাগং গেছো তখন এইটার কি ছিল? নির্দিষ্ট দিক ছিল। এই যে তুমি নির্দিষ্ট দিকে গেলা এইটাকে বলা হইতেছে সরণ। তার মানে এই যে আমি যে দূরত্ব অতিক্রম করছি, এই দূরত্বটাকে বলা হচ্ছে দূরত্ব। এবং এই যে ডি থেকে সিতে যাওয়ার সময় যে দূরত্ব অতিক্রম করছো তোমরা বি, সেইটাকে বলা হচ্ছে সরণ। তাহলে মেন কনসেপ্টটা কি? দূরত্বের ক্ষেত্রে নির্দিষ্ট দিকের কোনো উল্লেখ থাকবে না, যে কোনো দিকে তুমি যতটুকু গেছো সেইটাই হবে তোমার দূরত্ব। আর সরণের ক্ষেত্রে কি হবে? নির্দিষ্ট দিকের উল্লেখ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরণ যেটাকে বলতেছি আমরা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? লম্ব দূরত্ব। আমরা যেটাকে সরণ বলতেছি সেটা অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব। কীরকম লম্ব দূরত্ব? লম্ব দূরত্ব কাকে বলে? তুমি যে কোনো একটা বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দু পর্যন্ত সর্বনিম্ন যেই দূরত্ব সেটাকে বলা হয় ওই দুই বিন্দুর মধ্যেকার লম্ব দূরত্ব। কীরকম একটু দেখো।
আমি একটা ত্রিভুজ আঁকাইলাম এ বি এবং সি। এখন যদি আমি বলি যে এই বি বিন্দু থেকে এসি রেখার দূরত্ব কত, এখন আমি অনেকভাবে দূরত্ব টানতে পারি। আমি বলতে পারি যে এইটা একটা দূরত্ব হইতে পারে, আচ্ছা আমি বলতে পারি এইটা একটা দূরত্ব হইতে পারে, আবার আমি বলতে পারি এইটা একটা দূরত্ব হইতে পারে। এখানে তিনটা কালার আমি দেখাইলাম, তো তুমি তিন রকমই বলতে পারো, কিন্তু লম্ব দূরত্ব বলা হবে কোনটাকে? লম্ব দূরত্ব বলা হবে সেইটাকে যেইটা এই তিন জনের মধ্যে সবচাইতে কম, সেটাকে বলা হবে লম্ব দূরত্ব। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসি এখানে। তাহলে কি বললাম এখানে? যে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক থাকবে না এবং সরণের নির্দিষ্ট দিক থাকবে। যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে বিষয়টি এরকম হবে। দূরত্বের সংজ্ঞা যদি আমি বলি, ওকে, দূরত্বের সংজ্ঞা যদি আমি বলি তাহলে দূরত্বের সংজ্ঞা হবে যে কোনো দিকে মোট অতিক্রান্ত, যে কোনো দিকে মোট অতিক্রান্তটাই হচ্ছে দূরত্ব। আর সরণ কি হবে? এই যে কোনো দিকে হবে না, সরণের সাথে দূরত্বের পার্থক্য কোথায়? একটা তার জায়গাতেই, সেটা হচ্ছে দিক। দূরত্বের ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকবে না এবং সরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিকের উল্লেখ থাকবে। বাস, এইটা হচ্ছে তোমার দূরত্ব এবং সরণের মধ্যে মেন যেই বিষয়, কোনটা দূরত্ব এবং কোনটা সরণ। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা? বলো বুঝতেছো কিনা? এতটুকু বলি, তোমরা ক্লাসগুলো নিয়মিত করবা। এইখানে ইনশাল্লাহ সব কিছুই তোমাদের একদম এমসিকিউ, 1 মার্ক, ক মার্কের কোশ্চেন, খ মার্কের কোশ্চেন সব কিছুই কভার করে দেওয়া হবে। আর পরীক্ষার টেকনিকের একটা বিষয় বলি, সেটা যদি তুমি দেখবা তোমাদের 6টা বা 7টা কোশ্চেন লিখতে হয়। তো প্রত্যেকটা কোশ্চেনে ক এবং খ থাকে। ক মার্কে, ক কোশ্চেনের 1 মার্ক, খতে 2 মার্ক, কয় মার্ক হইলো? 3 মার্ক। এই মার্ক কিন্তু কাটার কোনো জায়গা থাকে না। সাপোজ ধরো তোমাকে বলছে যে দূরত্বের মাত্রা কি, লিখতে পারলে 1 মার্ক, মানে মার্ক কাটাকাটি কোনো চান্স নাই। তাহলে তুমি একটা কোশ্চেন যদি 3 মার্ক কনফার্ম করো, তাহলে 7টা কোশ্চেনে তোমার 3 7 21 মার্ক কনফার্ম। এবং এই মার্ক তুমি অ্যান্সার করতে পারলে স্যারের মার্ক কাটার জায়গা নাই। কথা ঠিক কিনা? কিন্তু তুমি গ বা ঘতে যাও, সেখানে কিন্তু টিচার তোমার মার্ক কাটার জায়গা আছে তার। তুমি হাজার ভালো লিখলেও সে তোমাকে ঘ নাম্বারের কোশ্চেনের 4 মার্কের জায়গায় 3 মার্ক দিতেই পারে। আর সেকেন্ড যেটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি গ বা ঘ তোমার কনসেপ্ট থাকলে মোটামুটি তুমি লিখতে পারবা, কিন্তু ক এবং খ নাম্বার কোশ্চেন যদি তোমার না জানা থাকে, জীবনেও লেখা সম্ভব না। সো পরামর্শ থাকবে এইটা, তুমি ক এবং খতে আসার মতো যে কোশ্চেনগুলো আছে কোনো অবস্থাতে এগুলো বাদ দিবা না। আচ্ছা, এবার আসো, দূরত্ব দ্রুতি লিখছি আমি, আর সরণ থেকে বেগ লিখছি। মনে রাখবা, দূরত্ব থেকে আসছে হচ্ছে দ্রুতি এবং সরণ থেকে আসছে হচ্ছে বেগ। বিষয়টা কীরকম? আমরা যেই ছবিটা দেখাইছিলাম, যে ধরো এই যে ঢাকা, এই যে চিটাগং, এই যে এরকম করে আসলাম আর তোমরা এই দিক থেকে এইভাবে গেছিলা। ওকে, ধরো ঢাকা থেকে চিটাগংয়ের মোট দূরত্ব কত? সাপোজ 200 কিলোমিটার, কথার কথা। আচ্ছা, এখন এইটুকু যাইতে আমি যখন গেছিলাম তখন আমার সময় লাগছে 10 ঘন্টা। আমার সময় কত লাগছে? 10 ঘন্টা। আর তোমরা যখন লম্ব বরাবর গেছো তখন এই দিক থেকে তোমাদের দূরত্ব হয়েছে ধরো 100 কিলোমিটার এবং তোমাদের সময় লাগছে ধরো 5 ঘন্টা। তাইলে দ্রুতি বলতে আমি বোঝাবো যে মোট অতিক্রান্ত দূরত্ব কি থাকবে? ওকে ওকে ওকে, আচ্ছা আমি টোটালটাই মুছে দিচ্ছি, প্রথম থেকে লিখতে সমস্যা নেই, একটু নিচেই লিখি। ওকে, দূরত্ব দ্রুতি, আগে এটা বুঝি। তাহলে দ্রুতি বলতে মানে বোঝাচ্ছি এই যে দ্রুতি, এখানে বোঝাচ্ছি তোমার দ্রুতি বলতে বোঝাই অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তার মানে যে কোনো দিকে, দ্রুতির ক্ষেত্রে এই যে দূরত্বের কথা আমরা যখন বলছিলাম তখন কি বলছিলাম? দূরত্বের কোনো দিক থাকবে? থাকবে না। তো দূরত্বের যদি কোনো দিক না থাকে
তাহলে দ্রুতিরও কোনো দিক থাকবে না। এই জন্যেই বলা হয়ে থাকে যে কোনো দিকে। এই যে তুমি যখন দ্রুতির সংজ্ঞা বলবা, তুমি তখন বলবা যে কোনো দিকে, যে কোনো দিকে একক সময়ে, কি সময়ে? একক সময়। এই জন্যই সময় দিয়ে ভাগ করা হয়েছে। যে কোনো দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। আমার সাথে দুইবার বলো, যে কোনো দিকে, এই যে দিক, এটা মাস্ট লিখতে হবে। যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় দ্রুতি। তাইলে দূরত্বের সাথে আমরা অল্টারনেট পড়ছিলাম হচ্ছে সরণ। দূরত্বের দিক ছিল না, সরণের নির্দিষ্ট দিক ছিল। তাহলে সরণের সাথে আমরা আর একটা কী পড়বো? বেগ। দূরত্ব থেকে আমরা কি পাইলাম? দ্রুতি। আর সরণের থেকে আমরা কি পাবো? বেগ। এখন দেখো, দ্রুতির ক্ষেত্রে সংজ্ঞায় কি বললাম? যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। তাহলে সরণের সংজ্ঞায় কি বলবো? বেগের সংজ্ঞায় কি বলবো? সরণের সময় কিন্তু আমরা বলছিলাম যে সরণের নির্দিষ্ট দিক থাকবে। তাহলে সরণের সময় আমরা বেগের সময় বলবো যে নির্দিষ্ট দিকে একক সময়ে, ওই সেম জিনিস। তাহলে উপরে কি থাকবে? দূরত্ব, আর নিচে কি থাকবে? সময়। তাহলে দ্রুতি আর বেগের সংজ্ঞার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটা জায়গাতেই। দূরত্বের ক্ষেত্রে তুমি লিখবা যে কোনো দিকে, আর বেগের ক্ষেত্রে তুমি লিখবা নির্দিষ্ট দিকে। তাহলে সংজ্ঞাটা কি হবে? দ্রুতির সংজ্ঞা যদি আমি বলি প্রথম থেকে, যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে দ্রুতি। আর বেগের সংজ্ঞায় আমি কি বলবো? নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। তাহলে দূরত্ব দ্রুতি, সরণ বেগ, চারটা কনসেপ্ট ফুল ক্লিয়ার কিনা? আচ্ছা জানাও, কমেন্টসে জানাও যে দূরত্ব, দ্রুতি, সরণ এবং বেগ, এই চারটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কি না। কমেন্টস করো তো দেখি কথা বুঝতেছো কিনা, ক্লাস ঠিকঠাক বোঝা যায় কিনা। আচ্ছা আবার একটু রিপিট করেন। আচ্ছা, দূরত্ব থেকে আমরা দ্রুতি পাইছিলাম এবং সরণ থেকে আমরা বেগ পাইছিলাম। একটু মাথা ঠান্ডা করে তুমি চিন্তা করো একদম স্মুথলি, যে দূরত্বের ক্ষেত্রে আমি বললাম যে কোনো দিক থাকবে না, তুমি যে কোনো দিক ঘুরে টুরে আসলা সেটাকে বলা হচ্ছে দূরত্ব। আর সরণের ক্ষেত্রে আমি বললাম যে কোনো দিক দিয়ে ঘোরা যাবে না। সাপোজ আমার এখান থেকে তোমার এই পর্যন্ত যাইতে হবে, আমি যদি এখান থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে তোমার কাছে গেলাম, তাহলে এইটা হচ্ছে দূরত্ব। আর যদি আমি এখান থেকে সোজাসুজি তোমার কাছে যাই, এটা হচ্ছে সরণ। এখন আমার এখান থেকে ওই দিক দিয়ে ঘুরে যাইতে যতটুকু সময় লাগছে, ধরো আমি একক সময়ে কতটুকু দূরত্ব গেছি, সাপোজ আমি যদি এখান থেকে ঘুরে যাইতে আমার 1 কিলোমিটার হয়, এটুকু যদি আমি ধরো 10 মিনিটে যদি যাই, তাহলে পরে প্রতি 1 সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটা হচ্ছে আমার দ্রুতি। আর বেগ হচ্ছে এই যে আমি তোমার থেকে এখান থেকে তোমার কাছে সোজাসুজি গেলাম, এইটুকু দূরত্ব যাওয়ার সময় আমি প্রতি একক সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছি সেটা হচ্ছে বেগ। ঠিক আছে? তার মানে মেন পার্থক্য কোন জায়গাতে? দূরত্বের ক্ষেত্রে নির্দিষ্ট দিকের উল্লেখ থাকবে না। তাহলে দূরত্বের যদি নির্দিষ্ট দিক উল্লেখ না থাকে, তার মানে দ্রুতিরও নির্দিষ্ট দিক থাকবে না। এবং সরণের ক্ষেত্রে এই যে আমি এখান থেকে তোমার কাছে সোজাসুজি যাইতেছি, এইটার যেহেতু নির্দিষ্ট দিক আছে, তার মানে বেগেরও নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে? দ মনে রাখবা। তাহলে দূরত্ব দ্রুতি, দিক নাই কারো, আর সরণ বেগ দুজনেরই দিক আছে। এবার বুঝছো? ক্লিয়ার কি না বলো। আচ্ছা ওকে গুড, ঠিক আছে।
এবার হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি। তার আগে প্রথম কথা হচ্ছে রাশি কি জিনিস। আচ্ছা, রাশি কি? ধরো আমরা যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিস হোক না কেন, পরিমাপ করার জন্যে আমরা যেইটার দ্বারা পরিমাপ করি সেটাকে বলা হয় রাশি। এখন ধরো আমি যদি তোমাকে জিগাই যে তোমার ওজন কত, তুমি কি বলো যে আমার ওজন হচ্ছে 55 কেজি, উত্তর দিক, এরকম করে কি অ্যান্সার দাও? না। কিংবা যদি ধরো আমি তোমাকে বলি যে এখন কয়টা বাজে, তুমি কি এরকম বলো যে এখন 7টা বাজে, পশ্চিম দিক? না। তার মানে এই যে আমি তোমাকে বললাম তোমার ওজন কত, এখন কয়টা বাজে, এই জিনিসগুলো প্রকাশ করার জন্য আমার কিন্তু কি দরকার? শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি যদি বলি যে আমার ওজন 55 কেজি, ওকে ফাইন, হিসাব শেষ। কিংবা কী হয়েছে, এখন কয়টা বাজে? 7টা বাজে, ইচ্ছা খাতাম, ঠিক না? তার মানে এইগুলা রাশি প্রকাশ করার জন্য আমার শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট আসো। এখন যদি তোমাকে কেউ জিগায় যে আচ্ছা বঙ্গোপসাগর বাংলাদেশের কোথায়, তখন আমরা কীভাবে উত্তর দিতে পারি যে বাংলাদেশের দক্ষিণ দিকে। এখন যদি আমি বলি যে বঙ্গোপসাগর বাংলাদেশের 300 কিলোমিটার, তাহলে হইলো না, কিন্তু আমাকে নির্দিষ্ট দিক উল্লেখ করে বলতে হবে যে এই দিক থেকে ভাই এই দিকে 300 কিলোমিটার দূরে। তার মানে দিকের উল্লেখ করতে হচ্ছে। এই যে ব্যাপারটা, কিছু কিছু রাশি প্রকাশ করার জন্যে তোমার দিকের প্রয়োজন হয়, কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য তোমার দিকের প্রয়োজন হয় না। এখন সোজা হিসাব, খুবই সিম্পল সংজ্ঞা, যে সকল রাশি প্রকাশ করার জন্যে শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, তাইলে এই সংজ্ঞা দুইটা আমরা মুখস্থ করব কিভাবে? দুইটা পয়েন্টের উপরে ভিত্তি করে। সেই দুইটা পয়েন্ট কি কি? একটা হচ্ছে মান এবং আর একটা হচ্ছে দিক। তাহলে যে সকল রাশি প্রকাশ করার জন্যে আমার শুধুমাত্র মানের প্রয়োজন, এই দিকের কোনো প্রয়োজন নাই, সেটাকে বলা হবে তোমার স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশিতে কি হবে? তোমার শুধুমাত্র মানের প্রয়োজন প্রকাশ করার জন্য, সেই রাশিটাকে প্রকাশ করার জন্য দিক নির্দেশ করার কোনো প্রয়োজন নাই, সেগুলাকে কি বলা হবে? স্কেলার রাশি। আচ্ছা আসো, এখন যদি আমি বলি তাহলে ভেক্টর রাশি কি হবে? ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি, যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্যে তোমার মান এবং দিক উভয়েরই প্রয়োজন। দেখো আমি লিখছি মান যোগ দিক, এইগুলো হবে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্যে আমার শুধুমাত্র মানের প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এবং যে সকল রাশিকে প্রকাশ করার জন্যে মান এবং দিক, এই যে যোগ দিছি মাঝখানে, উভয়েরই প্রয়োজন, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। সংজ্ঞা লেখা যাবে। এই যে বললাম দূরত্ব বা স্মরণের সংজ্ঞা চায় না পরীক্ষাতে, কিন্তু দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, মাস্ট কোশ্চেনে দিবে, এবং খুবই সহজ এগুলা, ঠিক না? আচ্ছা, এখন এই যে মান এবং দিক, স্কেলার রাশি, ভেক্টর রাশি, তোমাকে পরীক্ষায় তুমি হিউজ পরিমাণ কোশ্চেন এরকম পাবা যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি নয়, কোনটি স্কেলার রাশি নয়, মানে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এগুলো থেকে। শুধু এসএসসিতে না, এসএসসি, এইচএসসি, পরবর্তীতে তুমি যখন অ্যাডমিশন দিবা তখনও এই জিনিসগুলো আসেই। তাইলে আমাদের এই জিনিসগুলো মুখস্থ করা লাগবে। এখন মুখস্থ করবো কীভাবে? আচ্ছা, মুখস্থ করার একটা উপায় আছে, হয়তো অনেকেই পড়ছো। আচ্ছা, ওই বিভিন্ন জন বিভিন্নভাবে মুখস্থ করে থাকে। তার আগে একটা ছোটোখাটো গল্প বলি। প্রায় 3-4 বছর আগে তোমার যত সম্ভব হাতিঝিলে তোমার একটা ছেলে একটা মেয়ে, দুজন যে কোনো কারণেই হোক রিলেশনে দ্বন্দ্ব হয়েছে। পরে দুজন কি করছে, হাতিঝিল থেকে মানে ব্রিজ থেকে লাফ দিছে। ঠিক আছে, যে কী হয়েছে, মানে বাঁচবো না, এই দুনিয়ায় থাকবো না, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। দুজনই লাফ দিছে। তো ঘটনাক্রমে ছেলেটা সাঁতার পারতো না, মারা গেছে, আর মেয়েটা সাঁতার পারতো, সুন্দর করে সাঁতার টাতার দিয়ে বেঁচে গেছে। তো পরবর্তীতে এরকম একটা লেখা আসছিল পেপারে যে প্রেমের মরা জলে ডোবে না, মানে মেয়েটাকে বোঝাইছে আর কি। ঠিক আছে, যে সে প্রেমের মরা, তো জলে তো ডুববে না, স্বাভাবিক ব্যাপার। তো এটা কেন বললাম, কাহিনীটা হচ্ছে
এই বিষয়টা মুখস্থ করার জন্যে আমরা একটা ছন্দ মুখস্থ করব। সেইটা কি? তাহলে মরে গেল কে বলো তো? মরে গেল ওই ছেলেটা, তার মানে কি? প্রিয়তম, ঠিক না? প্রিয়তম আর প্রিয়তমাই তো আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে আসো দেখি। ব্যাপারটা তো অনেকটাই এইরকম যে ভবে এই দুনিয়ায় যত প্রিয়তম আছে, ছেলে আছে, সব কি করে? জলে ডুবে মরে যায়, ঠিক না? তার মানে জলের মধ্যেই থাকে। তাইলে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। আচ্ছা, একটু করে লেখো, দেখা যায়। তাহলে কি লিখবা? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। এখন এইখান থেকে তুমি সব ভেক্টর রাশি মুখস্থ করতে পারবা। কাহিনী হচ্ছে আমাকে হয় স্কেলার লিখতে বলবে, না ভেক্টর আইডেন্টিফাই করতে বলবে। তো আমার পক্ষে আমি যদি যে কোনো একটা সবগুলো মুখস্থ রাখি, তাইলে কিন্তু আমি বাকিগুলো পারবো। তো এখানে আসলে কেমন বিষয়গুলা? এই যে ভবে, এইটা দ্বারা বুঝাইছে অ্যাকচুয়ালি ভরবেগ। আচ্ছা, আমি দিয়ে লিখি, এটা দ্বারা বুঝাইছে ভরবেগ। দন্তেশ্ব দিয়ে বুঝাইছে স্মরণ, ব দিয়ে বুঝাইছে বেগ, এই পয়রাফলা দিয়ে বুঝাইছে পৃষ্ঠ টান। আচ্ছা, এই ভ দিয়ে বুঝাইছে ভ্রামক। আমরা ওই যে পড়ছি না, জড়তার ভ্রামক, দ্বন্দ্ব ভ্রামক। আচ্ছা, এগুলা পরে আছে, প্লাস ইন্টারমিডিয়েটে বেশি আছে আর কি, ভ্রামক। এই দন্তেশ্ব দিয়ে আছে হচ্ছে সান্দ্রতা। এই বিষয়গুলো একটু জটিল, এগুলো তোমাদের 9-10 বইয়ে নাই, যে মানে ভ্রামক কি, সান্দ্রতা কি, ইন্টারমিডিয়েটে আছে, বাট এখানে এগুলোর উল্লেখ করা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। আচ্ছা, তাহলে কি হবে? ভবেতে ভরবেগ, স্মরণ, বেগ, পৃষ্ঠটান, ভ্রামক, সান্দ্রতা। মনে থাকবে কি এটা? একটু চিন্তা করে দেখো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। তাহলে ভরবেগ, স্মরণ, বেগ, পৃষ্ঠটান, ভ্রামক, সান্দ্রতা। তুমি যদি এই 7-8টা মুখস্থ রাখতে পারো, বাকিগুলো তুমি এমনিতেই পারবা। যেমন সাপোজ যদি তোমাকে বলে যে দৈর্ঘ্য কী ধরনের রাশি, তো এমনি বোঝা যায় যে তুমি চিন্তা করবা নিজের মতো করে, যে আমি আসলে দৈর্ঘ্যটা যখন কাউকে বলি তখন আমি কিভাবে বলি। আমি কি বলি যে 1 কিলোমিটার উত্তর দিক, এরকম বলি না তো আমি। আচ্ছা, কিন্তু আমি যদি বলি তোমার ভর কত, তখন কি আমি বলি যে আমার ভর 40 কেজি পশ্চিম দিক? বলি না। তো যেইটা দিবে কোশ্চেনে তুমি ওটা নিজের মধ্যে নিবা, নেওয়ার পরে চিন্তা করবে এই জিনিসটা যখন আমি আরেকজনের কাছে বলি, তখন কি আসলে আমি কোনো শুধু মান বলি নাকি মানের সাথে দিকও বলি, ঠিক না? তাইলেই পারা যাবে। যাই হোক, আমরা যেহেতু অত ডিপ চিন্তা করতে পারি না, সেজন্য শর্টে কাটে আমরা এটা মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে, লিখছো এটা? বলো, এটা বুঝছো কি না? স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং এই যে ইয়েটা দেখাইলাম, ভেক্টর রাশির সূত্রটা দেখাইলাম, এটা লিখছো তোমরা সবাই? মনে থাকবে? কমেন্টস করো, লিখছো কি না, বুঝছো কি না স্কেলার রাশি এবং ভেক্টর রাশি? আচ্ছা, বুঝতেছো? ক্লাস ভালো লাগতেছে? কেমন লাগতেছে ক্লাস? তোমার সাথে মনে হয় আমার আজকে প্রথম ক্লাস। আমার এর আগে তোমাদের সাথে ক্লাস হয় নাই, বা ম্যাথ ক্লাস নিয়েছিলাম, কতজন প্রেজেন্ট ছিল আমি জানি না। ক্লাস কেমন লাগতেছে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগছে। আর যারা নতুন আসো, এখন তোমরা হচ্ছে যে ক্লাসগুলো পাও নাই, তোমরা সেটা ওয়েবসাইটে গেলে পরে eduporibar.com, এই ওয়েবসাইটে যাবা, ওইখানে গেলে ড্যাশবোর্ডে তোমার আইডি লগ ইন করার পরে তুমি তোমার কোর্সে যাবা। নিচে যাওয়ার পর দেখবা প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি ওইখান থেকেও দেখে নেবা, ঠিক আছে? কষ্ট করে যারা মিস করছো ক্লাসগুলো, বা নতুন যারা ভর্তি হয়েছো, আর তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও বলবা এখানে ভর্তি হওয়ার জন্য। এখন এডু পরিবারের আমরা এখানে জয়েন করার পর যতটুকু দেখছি যে তাদের যে লক্ষ্য, ব্যাপারটা এইরকম না শুধু যে আমি তোমাকে এখানে পড়াই দিলাম বাস, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, বিষয়টা এরকম না। আমরা যে হোমওয়ার্কগুলো তোমাদের দিয়ে যাইতেছি, তোমরা যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু তারা আবার আমাদেরকে দিচ্ছে।
আমরা সেগুলো আবার অবজার্ভ করতেছি তোমরা কে কেমন করতেছো, অ্যান্ড এইগুলা নিয়ে কিন্তু তোমার গার্জিয়ানিক ফোন দেওয়া হবে যে এরকম সাপোজ কি হয়েছে রহিমা, কি হয়েছে না রহিমার তো মার্ক ভালো আসে নাই, ও কালকে প্রেজেন্ট ছিল না, ঠিক আছে। সো সিরিয়াসলি সিনসিয়ারলি পড়াশোনা করো এবং এডু পরিবারের সাথে থাকো, আশা করি তোমরা সব রকম সুবিধা পাবা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? প্রথম থেকে আমি একটু চিন্তা করি, দ্রুতি, দূরত্ব, সরণ, বেগ, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, এক জায়গায় কোশ্চেন করছিল যে স্কেলার রাশি কাকে বলে। এক কথা আমি একটু উত্তর দিয়ে দিই, যে সকল রাশি প্রকাশ করার জন্যে শুধুমাত্র মানের প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তুমি একটু ভিডিও থেকে পরে দেখে নিও আপু, হ্যাঁ। আচ্ছা, এইবার আচ্ছা আমি তরণী লিখি আগে। তুমি ফিজিক্স পড়তেছো ক্লাস 9-10, ঠিক না? এখানে দেখবা প্রচুর পরিমাণে তুমি একটা কথা পাবা, সেটা হচ্ছে হার, হয়াকার র, ঠিক আছে না? এই কথাটা প্রচুর পরিমাণে পাবা। এই হার আবার ওই স্বর্ণের হার না, কেউ চিন্তা করো না যে স্যার সোনা দানা দিয়ে হয়তো একটা গয়না বানাই দিবে, না ভাই, অত টাকা পয়সা হয় নাই, আল্লাহ সামর্থ্য দিলে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে এই হার কি, তুমি যে কোনো জায়গায় যাবা দেখবা লিখে রাখছে হার 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 হার। হার কি মনে রাখবা, হার মানেই হচ্ছে একক সময়। হার মানে কি? হার মানে হচ্ছে একক সময়। সব জায়গায় হার মানে একক সময়। কিরকম? ধরো এই যে ত্বরণের সংজ্ঞাটা আমি লিখি, সংজ্ঞাটা একটু লিখবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই যে দেখো আবার সেই হার ওয়ার্ডটা আসছে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা যে একটু আগে বললাম যে বেগ একক সময়ে কতটুকু দূরত্ব সে অতিক্রম করতেছে, সেটাকে আমরা বলতেছি বেগ। তাহলে বেগ বৃদ্ধির হার কি জিনিস, ঠিক না? বেগ বৃদ্ধির হার কি জিনিস? ওকে, আমি একটু এটা এখানে দেখাই তাহলে ভালো হবে। বেগ বৃদ্ধির হার কি জিনিস? আচ্ছা, মনে করো এইখান থেকে কোনো এক ভদ্রলোক যাত্রা শুরু করলো। আচ্ছা, ওর যাত্রা পথে যখন যাচ্ছে, ঠিক আছে, আমি ওদেরকে ভাগ করি সময় অনুপাতে। ধরো 5 সেকেন্ড সময়, এটা 10 সেকেন্ড সময়, এখানে 15 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, এইভাবে ও যাচ্ছে। এখন এই যাওয়ার সময় ও প্রথমে যখন যাত্রা শুরু করছে তখন ওর বেগ ছিল 15 কিলোমিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে 15 কিলোমিটার, এটা ধরো আমি লিখলাম পার আওয়ার। এই যে একক, বেগের একক কি, সরণের একক কি, এটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা, তার আগে এটা দেখায় না, যেহেতু তখন শুরু করছে। তো তখন তার ধরো বেগ ছিল 15 কিলোমিটার। ও যখন 5 সেকেন্ডের সময় আসছে তখন ওর বেগ হয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। যখন 10-এ আসছে তখন 50, যখন 15 সেকেন্ডে আসছে তখন 70, যখন 20-তে আসছে তখন 90। এই যে তার বেগ 15 কিলোমিটার পার আওয়ার থেকে বাড়তে 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 90 কিলোমিটার পার আওয়ার আসলো। তার মানে কি প্রতিনিয়ত তার বেগ বৃদ্ধি পাচ্ছে। এই বেগ বৃদ্ধি পাওয়ার হারকে বলা হয় ত্বরণ। এখন হার মানে আমি কি বলছিলাম একটু আগে? একক সময়। হার মানে কি বলছিলাম? একক সময়। সেটা কিভাবে? আচ্ছা, তাহলে আমি যদি এখানে লিখি যে ত্বরণ, আচ্ছা, এই যে বেগ বৃদ্ধির কথা বললাম, ঠিক না? তার মানে কি বেগের পরিবর্তন। তাইলে ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন, আর নিচে হচ্ছে তোমার সময়। সময় বলতে কতটুকু সময় ধরে তার বেগের পরিবর্তন হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
তাইলে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এখন পরিবর্তন কি জিনিস? পরিবর্তন বলতে সোজাসুজি আমরা বুঝি একজন ব্যক্তি বস্তু আগে এক অবস্থায় ছিল, পরবর্তীতে সে আর এক অবস্থায় আসছে, এটাকেই তো তার পরিবর্তন বলে। সে গরিব থেকে বড়লোক হইতে পারে, বড়লোক থেকে গরিব হইতে পারে, ভালো থেকে খারাপ হইতে পারে, খারাপ থেকে ভালো হইতে পারে। আমরা পরিবর্তনটাকে কিভাবে কাউন্ট করি? সে আগে এই অবস্থায় ছিল, এখন এই অবস্থায় আছে। তাহলে বেগের পরিবর্তন যখন আমি বলবো তখন আমাকে ওইটাই কাউন্ট করতে হবে যে তার শুরুতে বা কোন এক সময়ে তার বেগ কত ছিল এবং পরবর্তী এই সময়ে তার বেগ কত হয়েছে। আমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো সে যখন যাত্রা শুরু করছে তখন তার বেগ, এটা ধরো 0 সেকেন্ডে, তখন তার বেগ ছিল কত? 15। এই যে 10 সেকেন্ডের সময় যখন আসছে তখন তার বেগ কত হয়েছে? 50। তার মানে কি, আমি যদি এই যে বেগের পরিবর্তনের কথা চিন্তা করি তখন আমি লিখব বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ। কি জন্যে? ওই যে বললাম কোনো একজন ভালো থেকে খারাপ হয়েছিল, শেষে কী অবস্থায় হয়েছে তার এখন, এবং এর আগে সে কোন অবস্থায় ছিল। তাইলে শেষে তার কি অবস্থা এবং আগে তার কি অবস্থা ছিল, শেষে তার কি অবস্থা মাইনাস আগে তার কি অবস্থা ছিল, আর নিচে কি থাকবে? সময়। তাইলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এখন তুমি দেখো এই 10 সেকেন্ড সময়ে তার বেগ কত? 50। তাইলে আমি শেষ বেগ কি লিখব? 50 মাইনাস আদি বেগ, যেহেতু আমি বলছি এই 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে তার ত্বরণ কত। এই যে লাইনটা বললাম না, 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে তার ত্বরণ কত, এইটি একটু মনে রাখো, একটু পরে কাজে লাগবে। তাহলে এই 10 সেকেন্ড সময় তার বেগ কত? 50। আর আদি বেগ মানে শুরুতে তার বেগ কত ছিল? 15, লিখলাম 15। আচ্ছা, কতটুক সময়? 10 সেকেন্ড, লিখলাম 10। তাহলে কত হইল? 35/10, 3.5। তার মানে তার ত্বরণ কত হয়েছে? 3.5। তাহলে ত্বরণ বের করবো কিভাবে? ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে আমরা কি জানি? শেষ বেগ বিয়োগ আদি বেগ, নিচে কি থাকবে? সময়। আচ্ছা, সেভাবে বের করছি। এখন আমি কেন এটা মনে রাখতে বললাম? তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমাকে এইরকম কোনো একটা ছক দিবে, অথবা তোমাকে বলবে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে তার বেগ এত হইল, 25 সেকেন্ড পরে তার বেগ এত হয়েছে, এরকম বলে দিবে বিভিন্ন সময়ের কথা। অ্যান্ড দেন হয়তো বলে দিবে তোমাকে যে 10 থেকে 25 সেকেন্ড সময়ের মধ্যে তার ত্বরণ কত। তার মানে যেই সেকেন্ড থেকে যেই সেকেন্ডের মধ্যে ত্বরণ বের করতে বলবে আমাকে, আমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকুর মধ্যেকার ত্বরণ বের করব। তার মানে যদি আমাকে বলে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণ কত, তাহলে আমি 25 সেকেন্ড সময়ে তার যে বেগ ছিল সেইটা নিব, এবং 10 সেকেন্ডের সময় তার যে বেগ ছিল সেটা হচ্ছে তার আদি বেগ, এবং 25 সেকেন্ডের সময় তার যে বেগ ছিল সেটা হচ্ছে তার শেষ বেগ। আর নিচে যে সময়ের কথা বললাম, আচ্ছা এই যে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের কথা বলছে, তাহলে তখন সময় কত হবে? 10 থেকে 25 মানে কত সেকেন্ড? 15 সেকেন্ড। নিচে তুমি কত দিবা তখন? 15। এইভাবে তুমি ওই ছকগুলা থেকে ত্বরণের মান বের করতে পারবা। এই গতি চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে এগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, পারি না, বুঝি না, এই হয়েছে, কেমনে হইলো। এই একদম ইজি জিনিস যদি মিনিমাম কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকে। আর যে কোনো কনসেপ্ট তুমি ক্লিয়ার না হইলে আমার যদি 10 বার বোঝানো লাগে আমি তোমাকে 10 বার বোঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা চাই তুমি পুরো ক্লিয়ার হয়ে তোমার ক্লাসটা শেষ করো। হ্যাঁ, এখন হয়তো হইতে পারে তুমি বুঝতেছি না, কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তোমাকে, সেক্ষেত্রে তুমি জানাবা যারা আছে তারা, ইনশাল্লাহ তোমরা যারা বুঝো নাই তাদেরকে নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা করবে, আবার ক্লাস দিবে। আচ্ছা, এইটা চলে গেল কি? ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন কোশ্চেন হচ্ছে, যে কোনো একটা জিনিসের বেগ কি শুধু বাড়তেই থাকে, কোনো সময় কমে না? এখন ধরো ট্রেন যাত্রা শুরু করছে, প্রথমে তো সে জোরেই যাবে, ওই জোরেই যদি সে যাইতে থাকতো তাহলে তো একসময় প্ল্যাটফর্ম ভেঙে জুড়ে দিয়ে চলে যাইতো, তাই যাইতো না? তাহলে কি হচ্ছে? কারণ নির্দিষ্ট সময় পরে যাওয়ার পরে সে কি করতেছে? তার বেগটা কমাইতে শুরু করতেছে, যাতে সে একদম এক্স্যাক্টলি প্ল্যাটফর্মে যেয়ে সে থামতে পারে। এই যে তার এখানে বেগ কী হচ্ছে, প্রথমে বেশি ছিল ধরো কোনো একটা পিক পয়েন্টে, তারপরে কি হয়েছে? আস্তে 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 কমতে কমতে প্ল্যাটফর্মে যেয়ে থেমে যাচ্ছে।
তাহলে আমরা একটু আগে দেখলাম বেগ বাড়তিছে, আর এখন আবার দেখতেছি বেগ কমতিছে। তাহলে এই কমাটাকে কি বলা হবে? এই যে বেগ কমে, এই বেগের এই কমে যাওয়াকে বলা হয় মন্দন। বেগের কমে যাওয়াকে কি বলা হয়? মন্দন। তাইলে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ এবং বেগ হ্রাসের হারকে বলা হবে মন্দন। কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। আচ্ছা, কি হয়েছে? বেগ হ্রাসের হারকে মন্দন বলা হবে এবং বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হবে। ক্লিয়ার? তাহলে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ এবং বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। সাপোজ যদি তুমি চিন্তা করো যে আমরা যদি চিন্তা করি এরকম যে কোনো একটা জিনিস তার প্রথমে ধরো বেগ ছিল হচ্ছে 100 কিলোমিটার, ধরো 5 সেকেন্ড সময়, পরবর্তীতে 15 সেকেন্ডের সময় তার বেগ হইল 50। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তার বেগ কি হয়েছে? কমছে। তাহলে আমরা একটু মন্দনটা বের করি। মন্দন তাহলে কি হবে? আচ্ছা, মন্দন কি হবে দেখো। তাহলে মন্দন সমান সমান আমরা কি জানি? বেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি? শেষেরটা মাইনাস আগেরটা। আগেবারও লিখছিলাম শেষেরটা মাইনাস আগেরটা। তাহলে কত? শেষে কত? 50 মাইনাস আগেরটা কত? 100। আচ্ছা, নিচে সেকেন্ডের পার্থক্য কত? 10 সেকেন্ড। তাহলে ভাগযোগ করো, -50 ডিভাইডেড বাই 10, কত পাইলাম? -5। কথা হচ্ছে ফ্যাক্টরটা কোন জায়গাতে? আচ্ছা স্যার, আরেকবার একটু বোঝাবেন প্লিজ, ম্যাথটা আবার বোঝান। আগের ব্যাটটা আচ্ছা, কোন ম্যাথের কথা বলতেছো? আমি তো আসলে বুঝি নাই। আচ্ছা, আমি এটা দেখাই নি, তারপর আমি কোশ্চেন নিব, দাঁড়াও। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে মন্দন হইলো। হ্যাঁ, এখন দেখো তুমি মন্দনের মান পাইছো কত? -5। আর ত্বরণের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? প্লাস। ঠিক না? আমরা পরীক্ষার হলে কি করি, যেটা মেন ভুল করি, যে ধরো তুমি ত্বরণের মান পাইছো 5, অনেকে কি করে যে মন্দন লেখে এরকম যে মন্দন সমান সমান -5। এইটা লেখা যাবে না। তুমি যদি লেখো যে মন্দন সমান সমান -5, তাহলে এটা ভুল, 0 পাবা যদি তুমি লেখো মন্দন সমান সমান -5। কারণ হচ্ছে আমি যখন মন্দন বলে দিছি তখন এটা বুঝাই ফেলছে অলরেডি যে মন্দন মানে হচ্ছে ঋণাত্মক। সো আমার আর এই পাশে এক্সট্রা করে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। তার মানে আমি যদি মন্দন লিখি যে এই বস্তুর মন্দন, তখন আমাকে লিখতে হবে প্লাস। আমি মাইনাস লিখতে পারবো কিভাবে? ধরো আমি ওইটারই মান লিখলাম যে এই বস্তুর ত্বরণ সমান সমান -5, তাহলে কোনো ভুল নাই। তুমি যদি ত্বরণ দিয়ে লেখো যে ত্বরণ সমান সমান -5, তাহলে ঠিক আছে। কিন্তু তুমি এই পাশে মন্দন দিলা, ওই পাশে আবার মাইনাস দিলা, তাহলে এটা ভুল। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কোশ্চেন নেই, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, একটু কোশ্চেন করো দেখি, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? কারো কোনো কোশ্চেন নাই? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আনমিউট করা যাচ্ছে না। আচ্ছা দেখো, ইয়ে করে দিছে, এখন তোমরা কথা বলতে পারবা, বলো।
আচ্ছা একটু টেকনিক্যাল প্রবলেম, তোমরা একটু অপেক্ষা করো, 1 মিনিট দাঁড়াও একটু। আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, তারপর আমি কোশ্চেন নিব, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এবার বলো কার কি কোশ্চেন বলো একটু দেখি। হ্যাঁ ভাই পুলক বলো। হ্যাঁ বলো ভাইয়া, বলো, কোশ্চেন করো। স্যার ত্বরণ যদি 5 হয়, মন্দনও কি 5 লিখবো না, মাইনাস লেখা যাবে না? মাইনাস লেখা যাবে না, কারণ কি মন্দন মানেই হচ্ছে ঋণাত্মক, তুমি বলে ফেলছো, ঠিক আছে। তুমি যখন বাম পাশে ঋণাত্মক বলছো তখন ওই পাশে তোমার আর মাইনাস দেওয়া যাবে না, এটা দিলে ভুল। সো তুমি মন্দন লিখলে ওই পাশে মাস্ট প্লাস লিখতে হবে। তুমি এটা -5 দিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে তোমাকে ত্বরণ দিয়ে লিখতে হবে, যে ত্বরণ সমান সমান -5, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরে দ্রুত দ্রুত আর কেউ? স্যার প্রথমে যে একটা লাইন দিয়েছিলেন, ভবে সব প্রিয়তম ভাষা প্রেমের জেল, ওইটাই কি দিয়েছিলেন বুঝিনি। ওইটাই বেশি পছন্দ হয়েছে? না স্যার আমার নেট কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, ওইখানে হচ্ছে ভেক্টর রাশিগুলো মনে রাখার একটা ফর্মুলা। তুমি ভেক্টর রাশিগুলোর মনে রাখার ফর্মুলা নাম কি? হাবিবা সাদিয়া। আচ্ছা ঠিক আছে, ওইখানে হচ্ছে তুমি মনে রাখার ফর্মুলা, ভেক্টর রাশিগুলো তুমি মনে রাখবো ওইটা দিয়ে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, ভবেতে ভরবেগ, বেতে বেগ, দন্তের সাথে স্মরণ, পতে পৃষ্ঠটান, ভতে ভ্রামক, দন্তের সাথে শান্ততা। তুমি পরে একটু দেখে নিও ক্লাসটা, ইয়ে দেবে। আচ্ছা নেক্সট, তারপরে আর কেউ? দ্রুত আরেকজন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দ্রুত যাই, বুঝছো, সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে তাহলে আমরা পড়লাম কি কি আজকে, ক্লাসটা একটু চিন্তা করো। আর এটা হাফ টাইম চলতেছে আর কি ক্লাসের। তাইলে দূরত্ব, দূরত্ব থেকে দ্রুতি পাইছিলাম। স্মরণ বেগ, স্মরণ থেকে বেগ পাইছিলাম। যেখানে দূরত্ব এবং দ্রুতি কারোর কি নাই, দিক নাই। স্মরণ এবং বেগ দুজনের কি আছে, দিক আছে। এরপর আমরা পড়ছিলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশির মান আছে, দিক নাই। ভেক্টর রাশির মান এবং দিক উভয়ে আছে। তারপরে কি পড়ছিলাম, একটা ফর্মুলা দিয়েছিলাম। আচ্ছা ওইটা আমি লিখে দেবনি, সমস্যা নাই, পরে ওইটা থেকে ভেক্টর রাশিগুলো মুখস্থ করবা। দেন কি পড়ছি, ত্বরণ এবং মন্দন। আচ্ছা এবার আসো, তুমি পরীক্ষার হলে অহরহ দেখবা যে তোমাকে লিখতে দিছে স্মরণের একক কি, বেগের একক কি, ত্বরণের একক কি, ত্বরণের মাত্রা কি। এই যে ব্যাপারগুলা, একক এবং মাত্রা, একক এবং মাত্রা বের করাটা তোমার শুধু, তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন লাগবে যদি পড়াশোনা করো। 9, 10, ইন্টারমিডিয়েট সব জায়গাতে আছে, ঠিক আছে, একক এবং মাত্রা। আমরা কি করি, মুখস্থ করি। আচ্ছা বেগের মাত্রা LT ইনভার্স 1, ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, তুমি কতগুলো মুখস্থ করবা? সম্ভব না। বরং আমার ব্রেনের উপর কি হয়, চাপ পড়ে। তার চাইতে আমি যদি সিস্টেমেটিক্যালি, সূত্রভাবে, বা ধরো যেভাবে মানুষ বুঝে বুঝে পড়ে সেইভাবে যদি আমি পড়ি, তাহলে কিন্তু আমার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমার ব্রেনের উপরে চাপ কম পড়লো। তো আমরা ওইভাবেই পড়ব যেন এটা আমাকে মুখস্থ করতে না হয়। শিওর? ওকে আসো। এখন দেখো, স্মরণ জিনিসটা কি? এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব। তো এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কেউ মানে ইয়ে করবে না, জাস্ট চিন্তা করো যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কি দিয়ে প্রকাশ করো? কিলোমিটার, মিটার, এগুলাই না? আচ্ছা এখন এরকম অনেকগুলো আছে, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটারও হইতে পারে। ইন্টারন্যাশনালি রিকগনাইজড যেটা, সেটা হচ্ছে মিটার। তাহলে স্মরণের একক কি হইল, মিটার। আচ্ছা এবার এই যে স্মরণের ইংরেজি কি কেউ বলতে পারবা? স্মরণের ইংরেজি কেউ বলতে পারবা? কমেন্টস করো তো দ্রুত, ক্লাস বেশি লম্বা করা যাচ্ছে না, দ্রুত। স্মরণের ইংরেজি কি? যে স্মরণের ইংরেজি হচ্ছে এইটা, বলো।
আচ্ছা ঠিক আছে, একজন বলছে ডিসপ্লেসমেন্ট এটা সেটা, আচ্ছা যাই হোক, আমার পড়ার সুবিধার্থে আমরা তো চিন্তা করতে পারি এখান থেকে এরকম যে এই যে এখান থেকে তোমাদের কাছে পর্যন্ত যে আমি যাচ্ছি দূরত্ব, এটাকে আমরা কি বলতে পারি? লেংথ বলতে পারি না? বলতে পারি কি না যে LENGTH, লেংথ। লেংথ মানেও কি? দূরত্ব। সরণ আর দূরত্ব কি একই জিনিস, শুধু সরণের দিক আছে, দূরত্বের দিক নাই, মেন ফ্যাক্টরটা তো একই। তাহলে এই সরণ এবং দূরত্ব দুইজনেরই একক হচ্ছে মিটার। সরণ এবং দূরত্ব দুজনের একক কি? মিটার। মাত্রা কি হবে? প্রত্যেকটা জিনিসের ইংরেজি একটা নাম আছে, সেই নামের প্রথম অক্ষরটাই হবে এই যে এল। কি লিখছি? এল। তাহলে সরণের মাত্রা কি হবে? এল। লেংথের প্রথম লেটার। তাইলে সরণ এবং দূরত্ব দুইজনের একক মিটার এবং মাত্রা হচ্ছে এল। আচ্ছা, এবার দেখো, আমরা ফিজিক্স পড়তে আমাদের আরও কিছু বিষয় লাগে, যেমন কি সময়। সময়ের একক কি? সবাই জানি আমরা, সেকেন্ড। সময়ের মাত্রা কি? সময়ের ইংলিশ নেম কি? টাইম। তাহলে আমি এই আগের বার লেংথের ফার্স্ট লেটার নিয়েছিলাম এল, সেটা ছিল সরণের মাত্রা। আর এখন সময়ের ফার্স্ট লেটার কি? টি। তার মানে সময়ের একক সেকেন্ড এবং মাত্রা টি। বোঝা গেল? কি করলাম? এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। দূরত্ব এবং সরণ দুইজনকেই আমি দূরত্ব দ্বারা প্রকাশ করছি, তাই তাদের একক হচ্ছে মিটার, এবং দূরত্বের ইংরেজি হচ্ছে লেংথ, LENGTH, এবং এই ইংলিশ নামের প্রথম যেই লেটার সেইটাকেই তার মাত্রা দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এই যে এল, এটা হচ্ছে দূরত্ব বা সরণের মাত্রা, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেখানে এই যে টাইম, সময়ের ইংরেজি টাইম, তাইলে টিটা হবে সময়ের মাত্রা। তাইলে কি মনে রাখলাম? দূরত্বের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। ওকে, মনে থাকবে। আমরা এবার পরের একটা মাত্রা বের করব। আমরা কিন্তু দূরত্বও পড়ছি, সরণও পড়ছি, এরপর কি পড়ছিলাম বলো তো? দ্রুতি আর বেগ। এবার দেখো, একটু আগে কি দেখাইলাম? দূরত্বের মাত্রাও যা, সরণের মাত্রাও তা, ঠিক না? তার মানে দ্রুতির মাত্রা যা হবে, বেগের মাত্রাও তাই হবে, এবং দূরত্বের একক যা ছিল, সরণের এককও তাই ছিল। কিভাবে? দূরত্বের একক ছিল মিটার, সরণের একক কি ছিল? মিটার। তাহলে দূরত্ব এবং সরণ এই দুইজনের একক এবং মাত্রা যদি একই হয়, তাহলে দ্রুতি এবং বেগ এই দুজনের মাত্রা এবং একক একই হবে। চলো দেখি। ওকে, ধরো আমি যদি চিন্তা করি দ্রুতি বা বেগ, আমি যেটাই লিখি না কেন, ঠিক আছে, লিখলাম দ্রুতি বা বেগ। এইখানে অ্যাকচুয়ালি কি বোঝাইছে? দ্রুতি বা বেগ মানে কি? উপরে কি ছিল বলো তো একটু? জাস্ট এতে বললাম না, বলো তো একটু। তুমি তখনই মনে মনে চিন্তা করতে চেষ্টা করবা যে তুমি কি আসলে তোমার মনে আসে কিনা যে দ্রুতি বা বেগ মানে কি। মানে উপরে ছিল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং নিচে ছিল হচ্ছে সময়, ঠিক না? এখন দেখো, এই যে আমি অতিক্রান্ত দূরত্ব, আলটিমেটলি এটা কি? ওয়ান কাইন্ড অফ দূরত্ব কি না? অতিক্রান্ত দূরত্ব যখন বলতেছি তখন কি এটা তো দূরত্বই, ঠিক না? তাইলে ধরো আমি দ্রুতি বা বেগের একক বের করব। কি বের করব? একক। তাইলে আমি এইটা যখন জানি তখন আমি কি করব জানো? যেহেতু একক বের করতেছি, সেহেতু আমি জাস্ট এইটার একক লিখবো উপরে এবং এইটার একক লিখবো নিচে, তাই হয়ে যাবে। কীরকম? অতিক্রান্ত দূরত্বের একক কি? তার মানে কি দূরত্বের একক আমি কি জানি? একটু আগে পড়লাম, মিটার। তাহলে আমি লিখলাম একক মিটার। সময়ের একক কি? একটু আগেই পড়ছি, সেকেন্ড। তার মানে দ্রুতি বা বেগ এই দুইজনের একক কি হবে? মিটার পার সেকেন্ড। কি হবে একক? মিটার পার
সেকেন্ড, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি, সরি ms ইনভার্স 1 এভাবেও লেখা যায়, ঠিক না? বোঝা গেল কিছু? কি করলাম? দ্রুতি বা বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমি একক বের করব, তার মানে উপরে দূরত্বের একক লিখব, নিচে সময়ের একক লিখব, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কাহিনী শেষ। তাহলে দেখো আমার কি মুখস্থ করার প্রয়োজন আছে, নাকি প্রথম তোমার একটু সমস্যা হবে বের করতে? কিন্তু বিশ্বাস করো, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তুমি কেবল ক্লাস শুরু করছো, তুমি যেভাবে প্র্যাকটিস করতে থাকো 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন, পুরো 5টা বছর তোমার একক আর মাত্রা নিয়ে টেনশন করতে হবে না। এবং তুমি প্রতি পরীক্ষাতে মিনিমাম 2 থেকে 3 মার্ক হইলেও তুমি কমন পাবা। ধৈর্য ধরে চেষ্টা করতে থাকবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি একক বের করলাম, সেম প্রসেসে আমি একটু মাত্রা বের করা দেখাই। আচ্ছা, ধরো আমি এখন বের করব হচ্ছে মাত্রা। একটু আগে কি বের করছিলাম? একক। এখন কি বের করব? মাত্রা। যেহেতু আমি মাত্রা বের করব, আগের বার আমি যখন একক বের করতেছিলাম তখন আমি কি করছিলাম? উপরেরটার একক লিখছিলাম এইখানে এবং নিচেরটার একক লিখছিলাম নিচে, ঠিক না? তাইলে আমি যখন মাত্রা বের করতেছি সেম প্রসেসে আমি জাস্ট এইটার মাত্রা লিখব উপরে, এইটার মাত্রা লিখব নিচে। দূরত্বের মাত্রা কত বা কি বলো? দূরত্বের মাত্রা কি? জাস্ট এখনই রিকল করো মেমোরি, যে তুমি পারো কিনা। এই যে তখন যদি ক্লাস পড়তেছো তুমি পারো কিনা। দূরত্বের মাত্রা কি আমরা পড়ছি? লেংথ, ঠিক না? ইংলিশ টার্ম ওইটার। তাহলে তার ফার্স্ট লেটার হবে তার মাত্রা, তাহলে কি হবে? এল। আর সময়ের ইংলিশ টার্ম কি? টাইম, তার মানে কি হবে? টি। তাহলে এই যে দ্রুতি বা বেগ এর মাত্রা কি হবে? এল পার টি অথবা এল টি ইনভার্স 1। বুঝা গেল? ইজি কি না বলো? তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? বরং তুমি এইভাবে যত প্র্যাকটিস করবা তোমার জিনিসগুলো তত আয়ত্তে আসবে, তুমি তত জানতে পারবা, বুঝতে পারবা। পরীক্ষার হলে তোমার তত কনফিউশন কাজ করবে না, তুমি কনফিডেন্টলি তত অ্যান্সার দিতে পারবা। তাইলে দেখো, ওই যে প্রথমেই আমি কি বলে দ্রুতি এবং সময়ের যে মাত্রাটা এবং এককটা পারছিলাম, ওইটা থেকেই আমি দ্রুতি এবং বেগের একক এবং মাত্রা বের করছি। চলো এবার আমরা আরেকটা বের করি, দেখি পারি কিনা। ত্বরণের ক্ষেত্রে আমরা দেখি একটা জিনিস, ঠিক আছে? দেখি ত্বরণ বা মন্দন, সেম প্রসেস না? দেখো, দ্রুতি এবং বেগ একই জিনিস ছিল, তার মানে তার মাত্রা এবং একক একই। ত্বরণ এবং মন্দন একই জিনিস, দিকের কোনো ফ্যাক্টর এখানে নাই, তাইলে এগুলোর একক এবং মাত্রা একই আসবে। আমরা একটু বের করে দেখি। আমরা ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে আমরা কি জানি? ত্বরণ মানে আমরা কি জানি বলো তো? ত্বরণ মানে আমরা জানি হচ্ছে বেগের পরিবর্তন একক সময়ে, ঠিক না? কি জানি? বেগের পরিবর্তন, নিচে কি হবে? সময়, একক সময়ে। এখন ধরো আমি এই যে ত্বরণ এবং মন্দনের একক বের করব, কি বের করব? একক। একক যখন আমি বের করব তখন বেগের পরিবর্তন মানে আসলে কি? বেগের পরিবর্তন মানে আসলে কি? তুমি সিম্পলি চিন্তা করো, বেগের পরিবর্তন মানে কি? যে স্যার আমার আগে বেগ ছিল 50 এবং এখন আমার বেগ হয়েছে 100। 50টা আসলে কি? 50 মিটার পার সেকেন্ড, কারণ একটু আগে আমরা বের করছি যে বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমি যখন এখানে বলতেছি বেগের পরিবর্তন, তার মানে আগে আমার বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, এখন আমার বেগ 100 মিটার পার সেকেন্ড। কি বলতেছি? মিটার পার সেকেন্ড। তাহলে উপরে কি বসবে? বেগের একক বসবে। আমরা যখন আগের বার আমি যখন ধরো তুমি লিখলাম যে বেগ সমান সমান কি লিখছিলা? দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব ছিল কিন্তু আমরা কি করছি? জাস্ট দূরত্বের একক বসাইছি। তো এইখানেও বেগের পরিবর্তন আছে, তার মানে আলটিমেটলি কি? বেগ। বেগের একক কি? তুমি একটু আগে মুখস্থ করে বের করছো। বেগের একক আমরা কি পাইছিলাম বলো তো? মিটার পার সেকেন্ড লিখলাম। নিচে কি আছে? সময়, নিচে সময়। উপরে কিন্তু এই যে বেগের পরিবর্তন, তার মানে আলটিমেটলি বেগের পরিবর্তন বলতে আমি বেগ ধরছি, ওই বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেইটা লিখছি এইখানে।
আর নিচের যেই সময় সেই সময় তো আছেই, তাহলে এই সময়ের একক লিখছি এইখানে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো, এই যে নিচের যে সেকেন্ড আছে সেটা কি হবে, উপরে উঠে যাবে না, তাইলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা MS−2। তাইলে এটা কি পাইলাম, ত্বরণ বা মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেল? তার মানে ওই একই কথা, তুমি ওই সরণ এবং সময় S এবং T ওইখান থেকেই তুমি এই ত্বরণ মন্দন পর্যন্ত একক বের করতে পারতেছো, মাত্রা বের করতে পারতেছো। এইভাবে আমি একক বের করলাম, এবার আমি মাত্রা বের করব। এইটার জন্য আমি আর অন্য কোথাও যাব না, আমার যদি একক মুখস্থ থাকে তাহলে আমি সেখান থেকে মাত্রা বের করে ফেলতে পারবো 1 মিনিটে, তাও লাগবে না। আমি একটু দেখাই, দেখো এইখানে ধরো আমি এইটা পাইছি কি ত্বরণের একক, কি পাইছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা পাইছি আমি ত্বরণের একক। আমি কি বের করবো এখান থেকে, মাত্রা। আমাকে তো শর্টকাটটাও শিখতে হবে। কিভাবে, এই যে মিটার, এই মিটার মানে আসলে কি, এই যে মিটার, মিটার মানে আসলে কি দূরত্বের একক না, তার মানে দূরত্বের মাত্রা কি ছিল L, তাইলে L। এই যে টান পার দিলাম পার, এই যে S কিসের একক, সময়ের একক, তার মানে কি সময়ের মাত্রা কি ছিল T, তার মানে T তার উপরে স্কোয়ার, শেষ। তার মানে একক থেকে আমি একদম স্ট্রেট মাত্রায় চলে আসতে পারলাম। আমার যদি একক মুখস্থ থাকে তাহলে আমি সোজাসুজি মাত্রায় চলে আসতে পারবো। আবার দেখো, যদি না বুঝে থাকো আরেকবার দেখো, আমি বেগের একক কি জানি, মিটার পার সেকেন্ড, তাহলে আমি ধরো বেগের মাত্রা বের করব, বেগের কি বের করব, মাত্রা। তাহলে মিটার কিসের একক, দূরত্বের একক, তার মানে মাত্রা কি লেংথ মানে L, পার এই যে S এর মাত্রা কি সময়, তার মানে কি T, এই যে হয়ে গেল। তাহলে একক এবং মাত্রা চলে আসলো। তার মানে তুমি একটু চেষ্টা করলেই সময় এবং সরণ এই দুইটা জিনিস থেকে সরণের মাত্রা, সময়ের মাত্রা, দ্রুতির মাত্রা, বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, মন্দনের মাত্রা এবং এই চারজনেরই একক তুমি বের করতে পারবা একদমই ইজি প্রসেসে। ঠিক না? ঠিক আছে, ওকে। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে 30 বাজে ক্লোজ করো, ইয়ে করো কোশ্চেন, এটা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো দ্রুত। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন করো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ড্যাশবোর্ডটা ঠিক আছে, ড্যাশবোর্ডের ইয়ার কল দিল ক্লোজ করো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা একটু তোমরা ইয়ে থেকে দেখে নিও, ড্যাশবোর্ডে তোমাদের ক্লাসগুলো দেওয়া আছে। হ্যাঁ, একটু কষ্ট করে লগ ইন করো, বা লগ ইন করতে না পারলে আমাদের যে হেল্পলাইনগুলো দেওয়া আছে সেখানে একটু কল করে মানে স্পেসিফিকলি বলবা যে আমার এইটা সমস্যা হচ্ছে, তারা তোমাকে সলভ করে দিবে। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে সরণ এবং সময়ের একক ও মাত্রা থেকে দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দনের একক ও মাত্রা নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই করে গ্রুপে জমা দিয়ে দিবা।